আচ্ছা, না শুরু করে দিই। হ্যাঁ, আচ্ছা, আমরা প্রথমেই যে কোশ্চেনটা আমরা পেয়েছি সে কোশ্চেনটা হচ্ছে গিয়ে তোমার, একটু কোশ্চেনটা ফলো করো, আনসার বল দিচ্ছি। The central cooperative banks are in direct touch with, এই যে চারটে অপশন দিয়েছে, ফার্মার্স, স্টেট কোঅপারেটিভ ব্যাংক, ল্যান্ড ডেভেলপমেন্ট ব্যাংকস, সেন্ট্রাল গভর্নমেন্ট, এই চারটের মধ্যে আমরা সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংকস গুলোর ডাইরেক্ট টাচ আমরা কার সঙ্গে পেয়ে থাকি, এটা হচ্ছে প্রথম কোশ্চেনটা। অপশন দিচ্ছি। অপশন দিই, হ্যাঁ। The central cooperative banks are in direct touch with, হ্যাঁ দিয়ে দিয়েছে আকাশ, আপলোড করা কালকে আপলোড করে দিয়েছি ক্লাসের পরেই। শুধু কোশ্চেন কটা মাকে মেটেরিয়ালটা দিয়ে দিয়েছি। আচ্ছা, দেখো, আমরা সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংকের সঙ্গে, হ্যাঁ, আমরা ডাইরেক্ট টাচ কার পাচ্ছি? ডাইরেক্ট আমরা টাচ পাই তোমার হচ্ছে যে স্টেট কোঅপারেটিভ ব্যাংক। অ্যাকচুয়ালি আমাদের কান্ট্রির যে কোঅপারেটিভ ব্যাংকিং স্ট্রাকচার আছে, এই কোঅপারেটিভ ব্যাংকিং স্ট্রাকচারে আমরা তোমার হচ্ছে যে থ্রিটা স্ট্রাকচার পাচ্ছি। ইন্ডিয়ান কোঅপারেটিভ ব্যাংকিং যেটা পাই, কোঅপারেটিভ ব্যাংকিং স্ট্রাকচার মেনলি দুটো পার্ট, একটা তোমার হচ্ছে লং টার্ম কোঅপারেটিভ, শর্ট টার্ম কোঅপারেটিভ, অবশ্যই তারাও পার্ট আছে, দেখে নাও পয়েন্ট একটুখানি। আমরা যে কোঅপারেটিভ, পুরো স্ট্রাকচারটা বলে দিই একটুখানি। কোঅপারেটিভ তোমার হচ্ছে যে ব্যাংকিং স্ট্রাকচার যেটা পাচ্ছি, বা কোঅপারেটিভ ক্রেডিট সিস্টেম যেটা পাচ্ছি, ক্রেডিট অথবা ব্যাংকিং স্ট্রাকচার যেটা পাই, STRUC, হ্যাঁ, আমরা যেটা পাচ্ছি দুটো লেভেল, একটা হচ্ছে রুরাল কোঅপারেটিভ আর একটা আরবান কোঅপারেটিভ। হুম, রুরাল একটা, একটা আরবান, ঠিক আছে। এবার দেখো, আমরা রুরাল কোঅপারেটিভ যেটা পাচ্ছি এর দুটো পার্ট, একটা পাচ্ছি আমরা শর্ট টার্ম কোঅপারেটিভ আর একটা লং টার্ম কোঅপারেটিভ। শর্ট টার্ম কোঅপারেটিভ গুলো তিনটে স্টেজ আছে, একটা হচ্ছে তোমার স্টেট কোঅপারেটিভ ব্যাংক, একটা হচ্ছে ডিস্ট্রিক্ট সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংক, CCB, আর একটা হচ্ছে প্রাইমারি কোঅপারেটিভ ক্রেডিট সোসাইটি। এই তো, হুম, একটা স্টেট, একটা ডিস্ট্রিক্ট মানে সেন্ট্রালটা, আর প্রাইমারি। তাহলে দেখতে পাচ্ছি এই সেন্ট্রালের সঙ্গে কার টাচ আছে? ডাইরেক্ট টাচ, এর টাচ আছে। হুম, এর অপশন কোনটা আছে? স্টেট কোঅপারেটিভ ব্যাংক। বোঝা গেল? হ্যাঁ, তাহলে আবার একটু দেখে নাও প্রত্যেককে, আবার বলছি, আমাদের কান্ট্রি আমরা সৈকত, আমাদের কান্ট্রি আমরা যে কোঅপারেটিভ যে ক্রেডিট স্ট্রাকচার বা ক্রেডিট সিস্টেম যেটা, বা ক্রেডিট বা ব্যাংকিং, কোঅপারেটিভ ব্যাংকিং যে স্ট্রাকচারটা পাচ্ছি, দুটো পার্ট, রুরাল কোঅপারেটিভ আর একটা হচ্ছে আরবান কোঅপারেটিভ। রুরালের দুটো পার্ট, একটা শর্ট টার্ম কোঅপারেটিভ আর লং টার্ম কোঅপারেটিভ। মনে রাখবে, শর্ট টার্ম কোঅপারেটিভ তিনটে স্টেজে কাজ করে, অর্থাৎ ত্রিস্তরীয় কাঠামো আছে, থ্রিটা স্ট্রাকচার আছে। একবার ওপর হচ্ছে স্টেট কোঅপারেটিভ ব্যাংক, সেকেন্ড মানে মিডলে কে আছে ডিস্ট্রিক্ট সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংক, যেইটা, হ্যাঁ, যেটা কোশ্চেন দেওয়া আছে, আর প্রাইমারি কোঅপারেটিভ ক্রেডিট সোসাইটি। তাহলে আমাদের বলছি সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংক অর্থাৎ ডিস্ট্রিক্ট লেভেলে যেটা কাজ করে, এর সঙ্গে ডাইরেক্ট কার লিঙ্কেজ আছে? সুপ্রিয়, বোঝা গেল? এর লিঙ্কেজ আছে, তাহলে অ্যাকর্ডিং টু অপশন আনসার হচ্ছে এইটা। নেক্সট, the currency convertibility concept in its original form originated in, এই যে আমরা পাই না তোমার কনভার্টিবিলিটি অফ রুপি, হ্যাঁ, একটা বিদেশি মুদ্রাকে দেশীয় মুদ্রায় কনভার্ট করছি ফ্রিলি, কোন রকম রেস্ট্রিকশন ছাড়া, হ্যাঁ, তাকে বলছি আমরা কি তোমার, বা এন্ড ভাইস ভার্সা, তাকে বলছি কনভার্টিবিলিটি অফ রুপি। এই যে কনসেপ্টটার অরিজিন আমরা কোথা থেকে পেয়েছি, এই কনসেপ্টের অরিজিন কোথা থেকে পেয়েছি? অপশন দিয়েছি। The currency convertibility concept in its original form originated in,
আচ্ছা, তিনজনের আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, দেখো, এইটা মনে রাখবো, আমরা পেয়েছিলাম বেটন উডস এগ্রিমেন্টে পেয়েছিলাম, ঠিক আছে, বেটন উডস এগ্রিমেন্টে পেয়েছিলাম। ওকে, হুম, হলো। তাহলে মনে রাখবে, আমরা এই যে তোমার যে একটা কনভার্টিবিলিটি রুপি যেটা বলছি আমরা, অর্থাৎ যখন একটা বিদেশি মুদ্রাকে দেশীয় মুদ্রায় এবং দেশীয় মুদ্রাকে বিদেশি মুদ্রায় ফ্রিলি আমরা কনভার্ট করতে পারছি, অত রূপান্তর করতে পারছি, তাকে বলছি আমরা কনভার্টিবিলিটি অফ রুপি বা কারেন্সি কনভার্টিবিলিটি। এই অরিজিন কোথায়? এর অরিজিন পেয়েছিলাম, মানে এইটা কনসেপ্টটা প্রথম পাচ্ছি আমরা বেটন উড এগ্রিমেন্টস এর মাধ্যমে। আচ্ছা, এই যে এগ্রিমেন্ট যেটা বলছি বেটন উড এগ্রিমেন্ট, অর্থাৎ আমরা এই যে বেটন উডের জায়গার নাম, আমেরিকার জায়গার নাম হচ্ছে বেটন উডস, যেখানে একটা কনফারেন্স হয়েছিল যার নাম ছিল তোমার বেটন উডস কনফারেন্স। সেই কনফারেন্সে কিছু চুক্তি হয়, দ্যাট ইজ বেটন উডস এগ্রিমেন্ট। এনিবডি ক্যান সে ইন হুইচ ইয়ার বেটন উড কনফারেন্স তোমার যে ওয়াজ হেল্ড, কোন বছরে বেটন উড কনফারেন্সটা হয়েছিল? হুম, এক্স্যাক্টলি, হ্যাঁ অবশ্যই, কিন্তু কোন বছরে আকাশ? 1944-এ। এই চুক্তিটা 1944-এ বা কনফারেন্সটা 1944-এ হয়েছিল। এবং মনে রাখবেন, এই যে তোমার যে চুক্তি, এই যে বেটন উড কনফারেন্স, এই বেটন উড কনফারেন্সকে ভিত্তি করে আমরা যে সমস্ত প্রতিষ্ঠানগুলো পেয়েছিলাম, এই চুক্তিকে ভিত্তি করে আমরা মেনলি দুটো প্রতিষ্ঠান পেয়েছি, একটা ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড আর একটা হচ্ছে আইবিআরডি, যাকে বর্তমানে বলছি আমরা ওয়ার্ল্ড ব্যাংক। এই যে অর্গানাইজেশন গুলো, দিস অর্গানাইজেশন আর দ্য আউটপুট অফ দিস কনফারেন্স অর এগ্রিমেন্ট। ওকে, এগুলো হচ্ছে এই কনফারেন্সের এগ্রিমেন্ট বা আউটপুট। হুম, হলো। আচ্ছা, নেক্সট পয়েন্ট চলে আসো। সৌমেন, বোঝা গেল? if the CRR if the CRR is lowered by the RBI, যদি রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া সিআরআরটা কমিয়ে দেয়, ইটস ইম্প্যাক্ট অন ক্রেডিট ক্রিয়েশন, অর্থাৎ ঋণ তোমার সৃষ্টির ক্ষেত্রে এর প্রভাবটা কি হবে, এর ইম্প্যাক্টটা কি হবে? অপশন দিচ্ছি। আমি যারা এই ক্লাসটা করেছিলে, আমি তোমাদের একটা পয়েন্ট বলে দিয়েছিলাম, জাস্ট লজিক, সেটাকে অ্যাপ্লাই করলেই এই আনসারটা করতে পারবে। বলছে সিআরআর যদি রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া কমিয়ে দেয়, তাহলে ইম্প্যাক্টটা কি করবে, ক্রেডিট ক্রিয়েশনের ক্ষেত্রে ইম্প্যাক্ট কি হবে? মনে রাখবে, ক্রেডিট ক্রিয়েশনের সঙ্গে এইগুলোর কেমন সম্পর্ক? সিআরআর বলো, এসএলআর বলো, ব্যাংক রেট, রেপো রেট, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া যে সমস্ত রেটস এবং রেশিওজ আছে, শুধু এরটা নয়, যে সমস্ত রেটস অ্যান্ড রেশিওজ গুলো আছে, ঠিক আছে, রেটস অ্যান্ড রেশিওস মনে রাখবে, এর সঙ্গে কেমন সম্পর্ক? ইনভার্স সম্পর্ক। এগুলো কমলে কি ওটা বেড়ে যাবে? অর্থাৎ আনসার হচ্ছে এটা, ইনক্রিজ ইট। If the CRR is lowered by the RBI, its impact on credit creation will be to increase it. Okay, মানে সিআরআর যদি কমিয়ে দেয়, আলটিমেটলি কি হবে? তোমার হচ্ছে ব্যাংকের হাতে আরো বেশি নগদ থাকবে, তারা মার্কেটে তোমার হচ্ছে ঋণ বেশি দিতে পারবে। অর্থাৎ এক কথায় মনে রাখবে, ভেরি সিম্পল ওয়ে, যে সিআরআর, এসএলআর বা রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার যে সমস্ত রেটস অ্যান্ড রেশিওস আছে, তার সঙ্গে ক্রেডিট ক্রিয়েশনের তোমার মনে রাখবে একটা ইনভার্স সম্পর্ক। এগুলো কমালে কি হবে? ক্রেডিট ক্রিয়েশন পাওয়ারটা কিন্তু বৃদ্ধি পাবে। এইটা মনে রাখো, ব্যাস, যা দিক আনসার করতে পারবে। নেক্সট পয়েন্ট চলে আসো। কোশ্চেনটা পড়ো। বলছি ইন দ্য স্টেট অফ ইন্ডিয়া, মানে আমাদের রাজ্যে, মানে ভারতবর্ষের যে রাজ্যগুলো আছে, দ্য স্টেট ফিনান্সিয়াল কর্পোরেশন হ্যাভ গিভেন অ্যাসিস্ট্যান্স মেইন টু ডেভেলপ, মানে রাজ্য স্তরে আমরা কিছু, তোমার রাজ্য স্তরে আমরা পাই স্টেট ফিনান্সিয়াল কর্পোরেশন পাচ্ছি। এই স্টেট ফিনান্সিয়াল কর্পোরেশনগুলো মেইনলি কি উন্নয়নে অ্যাসিস্ট করেন? এগ্রিকালচার ফার্মস,
লার্জ স্কেল ইন্ডাস্ট্রিজ, মিডিয়াম অ্যান্ড স্মল স্কেল ইন্ডাস্ট্রিজ, এক্সপোর্ট ওরিয়েন্টেড ইন্ডাস্ট্রি। কি আনসার দেবে? অপশন দিচ্ছি। আমাদের ওয়েস্ট বেঙ্গল আছে, ওয়েস্ট বেঙ্গল স্টেট ফিনান্সিয়াল কর্পোরেশন আছে। এরা কোন ধরনের শিল্প উন্নয়নে ঋণ দিয়ে সাহায্য করে? In the state of India, the state financial corporation have given assistance mainly to developed. কাদেরকে তোমার সাহায্য করছে? শোনো, আমরা আমরা যে সমস্ত ফিনান্সিয়াল ইনস্টিটিউশনস পাই, যারা শিল্প উন্নয়নে ঋণ দিয়ে সাহায্য করে, যাদেরকে আমরা অনেক সময় শিল্প উন্নয়ন ব্যাংকও বলে থাকি, আমরা তার মধ্যে কিছু পাচ্ছি সেন্ট্রাল লেভেল, মানে কেন্দ্রীয় স্তরে কিছু আছে, মানে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার আন্ডারে কাজ করছে সারা ভারতবর্ষব্যাপী। এর পাশাপাশি বিভিন্ন স্টেটে স্টেট লেভেল তোমার হচ্ছে যে মিডিয়াম অ্যান্ড স্মল স্কেল ইন্ডাস্ট্রিজ গুলোকে ডেভেলপমেন্টের স্বার্থে কি করছে, বেশ কিছু স্টেটসে আমরা স্টেট ফিনান্সিয়াল কর্পোরেশন পেয়ে থাকি। ওকে, ধরো আমাদের যে আইডিবিআই, আইএফসিআই এরাও আছে। এরা কি করছে, যে কোনো ধরনের শিল্পকে ঋণ দিয়ে সাহায্য করছে। হ্যাঁ, আর এর পাশাপাশি করছে কি স্টেট লেভেলে তোমার হচ্ছে মিডিয়াম এবং স্মল স্কেল ইন্ডাস্ট্রিজ গুলোর জন্য স্পেশালি কি করছে, এই অর্গানাইজেশনটা বিভিন্ন স্টেট গভর্নমেন্ট তৈরি করেছেন। তাহলে আনসারটা কি হবে? আনসার হচ্ছে মিডিয়াম অ্যান্ড স্মল স্কেল ইন্ডাস্ট্রিজ। এই যে বললাম, এই আইডিবিআই বলছি, এই লার্জ স্কেল ইন্ডাস্ট্রি ঋণ দিচ্ছে। সিডবি বলছি, সিডবি এগুলো এগুলো সব হচ্ছে কি আইএফসিআই, এগুলো সব হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার বা সেন্ট্রাল গভর্নমেন্ট অধীনস্থ সংস্থা। ঠিক আছে, ওরা যে কোনো রাজ্যে তোমার বিভিন্ন লেভেলের শিল্পকে ঋণ দিয়ে সাহায্য করছে। এর পাশাপাশি বিভিন্ন স্টেট গভর্নমেন্ট করছে তার রাজ্যের মিডিয়াম এবং স্মল স্কেল ইন্ডাস্ট্রিজ গুলোকে ঋণ দিয়ে সাহায্য করার জন্য, মানে স্টেট গভর্নমেন্ট অধীনে একটা করে স্টেট ফিনান্সিয়াল কর্পোরেশন তৈরি করেছে। যদি সমস্ত রাজ্য নয়, বেশ কিছু রাজ্যে করেছে। ওকে, তাহলে যেটা পাচ্ছি আমরা কি, তোমার স্টেট ফিনান্সিয়াল কর্পোরেশন এ মূলত কি করে, এই মিডিয়াম অ্যান্ড স্মল স্কেল ইন্ডাস্ট্রিজ গুলোকে সাহায্য করে। আমাদের বেঙ্গল আছে, ওয়েস্ট বেঙ্গল তোমার হচ্ছে যে ওয়েস্ট বেঙ্গল তোমার ফিনান্সিয়াল কর্পোরেশন আছে, যেটা 1954-এ হয়েছিল। ওয়েস্ট বেঙ্গল স্টেট ফিনান্সিয়াল কর্পোরেশন অ্যাক্ট 1951-কে ভিত্তি করে। ঠিক আছে, হ্যাঁ, ওকে। আচ্ছা, যদি আমরা প্রসঙ্গ আসি, এই যে আমরা বললাম বেশ কিছু রাজ্যে এরকম স্টেট ফিনান্সিয়াল কর্পোরেশন আছে, ওয়েস্ট বেঙ্গল ফিনান্সিয়াল কর্পোরেশন আছে, যেমন বললাম, এরকম মোট কতগুলো আমরা স্টেট ফিনান্সিয়াল কর্পোরেশন পাই এই মুহূর্তে? অ্যাট প্রেজেন্ট দেয়ার আর হাউ মেনি স্টেট ফিনান্সিয়াল কর্পোরেশনস ইন ইন্ডিয়া, ইন দ্য স্টেট অফ ইন্ডিয়া? এনিবডি? কতগুলো আছে মোট? এই মুহূর্তে আমরা পাচ্ছি টোটাল 18টা। এক্স্যাক্টলি 18। সৈকত, ভেরি গুড। 18টা আমরা এসএফসি পাচ্ছি, স্টেট ফিনান্সিয়াল কর্পোরেশন পাচ্ছি। আচ্ছা, হু ইম্পোজেস কর্পোরেশন ট্যাক্স ইন ইন্ডিয়া? এই যে কর্পোরেশন ট্যাক্স মানে কি বলতো, কোম্পানি আয়কর, মানে কোম্পানির ইনকাম করে যেটা নেওয়া হয়। কোথায় ইম্পোজ করা হয়? কর্পোরেট, PORA, কর্পোরেট, অপর নাম বলছি কর্পোরেট ইনকাম ট্যাক্সও বলি, অর্থাৎ কোম্পানির আয়ের উপর নেওয়া হচ্ছে। এটা কে, হু ইম্পোজেস কর্পোরেশন ট্যাক্স ইন ইন্ডিয়া? কে কর্পোরেশন ট্যাক্স ইম্পোজ করে? স্টেট গভর্নমেন্ট, সেন্ট্রাল গভর্নমেন্ট, বোথ স্টেট অ্যান্ড সেন্ট্রাল গভর্নমেন্ট, লোকাল গভর্নমেন্ট? অপশন দিচ্ছি। অর্থাৎ কর্পোরেশন ট্যাক্স কার জুরিডিকশনে? এবং আমরা পয়েন্টটা আসবো, ডিটেলে বলে দেবো, তাকে আনসারটা দাও তো কিন্তু। কর্পোরেশন ট্যাক্সটা কোন গভর্নমেন্টের জুরিডিকশনে পড়ে? ভাস্কর, দেখো, আমরা তোমার যদি ভারতীয় সংবিধানের যদি আমরা তোমার 7th শিডিউল দেখি, সেখানে দেখবে তোমার 3টে লিস্ট, ভারতীয় সংবিধানে 3টে লিস্ট আমরা এক্সিস্টেন্স পাই। একটা পাচ্ছি আমরা 7th শিডিউল অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন যদি দেখি আমরা, সেখানে দেখবে কেন্দ্র রাজ্য ক্ষমতা বন্টন করা আছে। ওকে, সেখানে তোমার হচ্ছে যে মানে পাওয়ার্স, 7th শিডিউল অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন কি করছে,
সেখানে একটা কনস্টিটিউশনাল প্রভিশনস দেওয়া আছে, সাবজেক্ট অফ ডিস্ট্রিবিউশন অফ লেজিসলেটিভ পাওয়ার্স বিটুইন দ্য ইউনিয়ন অ্যান্ড দ্য স্টেটস। ঠিক আছে, এটা আর্টিকেল 245, 246 এই সমস্তগুলোতে আমরা পাচ্ছি। ঠিক আছে, 7 অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন। অর্থাৎ সেখানে কি অ্যালোকেশন অফ পাওয়ার্স অ্যান্ড ফাংশনস বিটুইন দ্য ইউনিয়ন অ্যান্ড স্টেটস লেজিসলেচার্স আমরা উল্লেখ পাচ্ছি, এবং তার পরিপ্রেক্ষিতে আমরা 3টে লিস্ট আমরা পেয়ে থাকি, ইউনিয়ন লিস্ট, স্টেট লিস্ট এবং কনকারেন্ট লিস্ট। যদি তুমি ভারতীয় সংবিধানের তোমার যে ইউনিয়ন লিস্ট ওপেন করো, সেখানে দেখবে বিভিন্ন আইটেমস দেওয়া আছে, ইউনিয়ন লিস্টে বিভিন্ন রকম আইটেমস তোমার মেনশন করা আছে। যদি সেই সমস্ত আইটেমস গুলো ফলো করো, দেখবে আইটেম নাম্বার তোমার হচ্ছে যেটা, কে বলতে পারবে কত নাম্বার বলতে চাইছি আমি? হ্যাঁ, কর্পোরেশন ট্যাক্স। আইটেম নাম্বার কত নাম্বার মনে আছে? আমি যদি ক্লাসে বলেছিলাম ইউনিয়ন লিস্টের সেন্ট্রাল গভর্নমেন্ট, এটা তাই মানে ইউনিয়ন লিস্ট, হ্যাঁ, ইউনিয়ন লিস্টের আইটেম নাম্বার কত? এক্স্যাক্টলি, ভেরি গুড। ইউনিয়ন লিস্টের যদি তুমি দেখো পরপর আইটেমগুলো দেখবে, সেখানে দেখবে তোমার হচ্ছে যে 85, আইটেম নাম্বার 85 বা লিস্ট 85 যদি ফলো করো, দেখবে সেখানে লেখা আছে কর্পোরেশন ট্যাক্স। অর্থাৎ এই যে পয়েন্টটা বললাম, ইউনিয়ন লিস্টের আইটেম নাম্বার 85 বা 85 এর লিস্ট নাম্বার 85 যদি ফলো করো, সেখানে বলছে কর্পোরেশন ট্যাক্স। অর্থাৎ এই ইউনিয়ন লিস্ট মানে কি? এর মানে হলো এখানে যে সমস্ত সাবজেক্টগুলো মেনশন করা আছে, সেই সমস্ত সাবজেক্টের ব্যাপারে যা কিছু করবে, যা কিছু ডিসাইড করবে, যা কিছু লেজিসলেটিভ তোমার হচ্ছে যে আইডিয়াস ডেভেলপ করে, সবগুলো করবে কে? সব কিন্তু করবে ইউনিয়ন গভর্নমেন্ট, তাই না? হ্যাঁ, তাহলে আইটেম নাম্বার 85 তোমার হচ্ছে ডিলস উইথ দ্য তোমার কর্পোরেশন ট্যাক্স। তাহলে কর্পোরেশন ট্যাক্সটা কোথায় আছে? তোমার হচ্ছে যে আমরা এটা মনে, এটা ফুললি ইউনিয়ন ট্যাক্স, এটা হচ্ছে ফুললি ইউনিয়ন ট্যাক্স, ফুললি ইউনিয়ন ট্যাক্স। এক্স্যাক্টলি আইটেম নাম্বার 85 এ এখানে বলা আছে। ঠিক আছে, আচ্ছা আরেকটা বলো, আমরা এই যে ইনকাম ট্যাক্স যেটা বলছি, এই কর্পোরেশন ট্যাক্স যেটা বলছি, এটা কোম্পানি আয়কর। আর আমরা আরেকটা কনসেপ্ট পাই ব্যক্তি আয়কর, অর্থাৎ আমি তুমি উপার্জন করছি তার উপর গভর্নমেন্ট ট্যাক্স নাই। ইনকাম ট্যাক্সটা কার জুরিডিকশনে পড়ে? সেই কোশ্চেন দিয়ে দেয়, ইনকাম ট্যাক্সটা কার জুরিডিকশনে পড়ে? আচ্ছা, এইখানে একটা পয়েন্ট মনে রাখবে, যদি তুমি আইটেম নাম্বার 82 দেখো, ইউনিয়ন লিস্টের আইটেম নাম্বার 82 ভারতীয় সংবিধানের 7 শিডিউলে তোমার হচ্ছে যে কেন্দ্র রাজ্য পাওয়ার যে ডিস্ট্রিবিউশন যেগুলো করা আছে, যদি সেখানে তুমি ইউনিয়ন লিস্টের তোমার আইটেম নাম্বার 82 দেখো, সেখানে থেকে স্পষ্ট বলা আছে ট্যাক্সেস অন ইনকাম আদার দেন এগ্রিকালচার ইনকাম। Taxes on income other than agricultural income, মনে রাখবেন এইটা হচ্ছে আইটেম নাম্বার 82। অর্থাৎ এগ্রিকালচার ইনকাম বাদ দিয়ে যত ইনকাম ট্যাক্স আছে সব কিন্তু কার জুরিডিকশনে? সব কিন্তু মনে রাখবেন ইউনিয়ন গভর্নমেন্টের জুরিডিকশনে, অর্থাৎ ম্যাটার অফ দ্য ইউনিয়ন লিস্ট। হলো? পয়েন্টটা বোঝা গেল পয়েন্টটা? তাহলে হু ইম্পোজ, শুধু ইম্পোজ নয়, ট্যাক্স চাপানো, ট্যাক্স কালেকশন, ট্যাক্স ডিটারমিনেশন সবগুলো করে কি এই ট্যাক্সের ক্ষেত্রে সেন্ট্রাল গভর্নমেন্ট, বিকজ ইট ইজ দ্য ম্যাটার অফ দ্য ইউনিয়ন লিস্ট, আইটেম নাম্বার 85। হয়েছে? ভাস্কর, আকাশ, সৌমেন, সৈকত, পিয়ালি, রাহুল, সুপ্রিয়া দেখতে পাচ্ছি, প্রত্যেক ক্লিয়ার হলো? আচ্ছা, আর এটাও সঙ্গে মনে রাখবেন ট্যাক্সেস অন ইনকাম আদার দেন এগ্রিকালচার ইনকাম, অর্থাৎ কৃষি আয় বাদ দিয়ে সমস্ত ব্যক্তি আয় কার জুরিডিকশনে? অবশ্যই এটা সেন্ট্রাল গভর্নমেন্টের জুরিডিকশনে, বিকজ ইট ইজ দ্য ম্যাটার অফ দ্য আইটেম নাম্বার 82 অফ দ্য ইউনিয়ন লিস্ট। হলো? নেক্সট কোশ্চেন চলে আসুন। এই প্রত্যেক ক্লিয়ার হয়েছে? আচ্ছা, revenue of the state governments, যে আমরা পয়েন্টটা পাচ্ছি, আর রেইজ ফ্রম দ্য ফলোইং সোর্স, মানে রাজ্য সরকারগুলোর রেভিনিউ বিভিন্ন সোর্স থেকে আছে, এক্সেপ্ট কোনটা ব্যতিরেক, অর্থাৎ এর মধ্যে কোনটা স্টেট গভর্নমেন্টের কোনো ম্যাটার নয়? এন্টারটেনমেন্ট ট্যাক্স, কাস্টম ডিউটি, এগ্রিকালচার ইনকাম ট্যাক্স, ল্যান্ড রেভিনিউ।
আমি অপশন দিচ্ছি, এভরিবডি ট্রাই টু আনসার দিস কোশ্চেন। মানে কোনটা ইউনিয়ন গভর্নমেন্ট স্টেট গভর্নমেন্টের ম্যাটার নয়, দ্যাট ইজ ম্যাটার অফ দ্য ইউনিয়ন গভর্নমেন্ট, এটা জানতে চাইছে। আনসার দাও, আমি পয়েন্টটাকে ডিটেক্ট করে দেবো, অসুবিধা নেই। আচ্ছা দেখো, দেখো দেখে নাও, এটা একটু পয়েন্টটা ফলো করব। যদি আমরা ইউনিয়ন লিস্ট যদি দেখি না, ইউনিয়ন লিস্ট, হ্যাঁ, আগের আইটেম দেখলাম 82 85 দেখলাম, যদি আইটেম নাম্বার তুমি যদি দেখো, যদি আইটেম নাম্বার তোমার আছে 83 দেখো, ওকে, যদি আইটেম নাম্বার 83, সেখানে বলবে, সেখানে কি দেওয়া আছে, আইটেম 83, সেখানে স্পষ্ট বলা আছে ডিউটিস অফ কাস্টমস ইনক্লুডিং এক্সপোর্ট ডিউটিস, এটা বলা আছে। অর্থাৎ মনে রাখবে কাস্টম ডিউটি এইটা হচ্ছে কি, এইটা হচ্ছে ফুললি একটা ইউনিয়ন ট্যাক্স, ওকে, কাস্টম ডিউটি হচ্ছে ফুললি সমেন, বলে দিচ্ছি, বলে দেবো, এইটা হচ্ছে ফুললি ইউনিয়ন ট্যাক্স, ফুললি ইউনিয়ন ট্যাক্স, ঠিক আছে, হ্যাঁ, ফুললি ইউনিয়ন ট্যাক্স হচ্ছে এইটা। আগে আমরা এটা থেকে, বাকি এন্টারটেনমেন্ট ট্যাক্স, বিনোদন কর, এগ্রিকালচার ইনকাম ট্যাক্স, ল্যান্ড রেভিনিউ, এগুলো সব কিন্তু মনে রাখবে, এগুলো সব কিন্তু জুরিডিকশন অফ দ্য কার, সব জুরিডিকশন অফ দ্য তোমার হচ্ছে কোন গভর্নমেন্ট, জুরিডিকশন অফ দ্য স্টেট গভর্নমেন্ট, ঠিক আছে, ওকে। নেক্সট পয়েন্ট চলে আসো, নেক্সট পয়েন্ট চলে আসো, কোশ্চেনটা পড়ো আগে, একটু বড় কোশ্চেন। একটু বড় কোশ্চেন, কোশ্চেনটা একটু পড়ো। আচ্ছা, অপশন দিচ্ছি, আমি আর কোশ্চেন পড়লাম না, তোমরা নিজেরাই পড়ো, আমি অপশনটা দিয়ে দিই, হ্যাঁ। আচ্ছা, ব্যাখ্যা বললে একটু পয়েন্টে কি আছে, বলছে আ ল্যান্ডমার্ক ইন দ্য ইভ্যালুয়েশন অফ এগ্রিকালচারাল ফিনান্স ইজ দ্য এস্টাবলিশমেন্ট অফ দ্য ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট, সংক্ষেপে বলছি আমরা কি, সংক্ষেপে বলছি আমরা নাবার্ড বলছি, হুইচ ওয়াজ সেট আপ ইন দ্য ইয়ার, এটা কোন বছর তৈরি হয়েছিল, এক্স্যাক্টলি, হ্যাঁ, 12 জুলাই 1982 তৈরি হয়েছিল, 12 জুলাই 1982 হয়েছিল, অপশন সি। কোন প্ল্যানে হয়েছিল এটা, এটা হয়েছিল 6-5 প্ল্যানে হয়েছিল, আনসার হচ্ছে 6-5 প্ল্যানে হয়েছিল। যদিও মনে রাখবে এই যে নাবার্ড যেটা হলো 12 জুলাই 1982, নতুন স্ট্রাকচার না, তাই না, আরেকটা স্ট্রাকচার ছিল, কি ছিল, ARDC, এগ্রিকালচার রিফিনান্স অ্যান্ড ডেভেলপমেন্ট কর্পোরেশন, এইটাকে তোমার কাছে এই দিনে কনভার্ট করালো কিসে, নাবার্ড, NABARD। অর্থ অনেক সময় কোশ্চেন দেয় নাবার্ডের আগের নামটা কি ছিল, তাহলে আনসার কি হচ্ছে, নাবার্ডের আগের নাম হচ্ছে তোমার হচ্ছে ARDC, এগ্রিকালচার রিফিনান্স অ্যান্ড ডেভেলপমেন্ট কর্পোরেশন, এগ্রিকালচার রিফিনান্স, এগ্রিকালচার রিফিনান্স অ্যান্ড ডেভেলপমেন্ট কর্পোরেশন, যেটা 1982 12 জুলাই কনভার্ট করো নাবার্ডে। আর মনে রাখবে ARDC যেটা তৈরি হয়েছিল, ARDC যেটা তৈরি হয়েছিল 1975 সালে, যদিও নতুন কিছু না, তার আগে একটা স্ট্রাকচার ছিল,
যেটা 1963 হয়েছিল রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার দ্বারা, যার নাম হচ্ছে ARC, এগ্রিকালচার রিফিন্যান্স কর্পোরেশন। এগ্রিকালচার রিফিন্যান্স কর্পোরেশন যেটা হয়েছিল 1963 সালে। এগ্রিকালচার রিফিন্যান্স কর্পোরেশন যেটা হয়েছিল 1963 সালে, যেটাকে আমরা কনভার্ট করলাম ARDC তে 1975 সালে, আর যেটা পরবর্তী পর্যায়ে আমরা নাবার্ডে পাচ্ছি। এগ্রিকালচার রিফিন্যান্স কর্পোরেশন 1963 converted into ARDC, এগ্রিকালচার রিফিন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্ট কর্পোরেশন 1975, আর পরবর্তী পত্রিকা পাচ্ছি নাবার্ড 1982-তে। আচ্ছা বলো তো, হু ইজ দ্য কারেন্ট চেয়ারম্যান অফ দ্য নাবার্ড? নাবার্ডের বর্তমান চেয়ারম্যান কে আছেন? মিস্টার সাজি কেভি, যিনি ডিসেম্বর 2022 থেকে ওই পোস্ট হোল্ড করে আছেন। মিস্টার সাজি কেভি, মিস্টার সাজি কেভি, তিনি হচ্ছেন কারেন্ট চেয়ারম্যান অফ দ্য নাবার্ড। নেক্সট, আচ্ছা আমাদের এবার জিকে টেস্টে চলে আসবো আমরা। ওকে, আমরা জিকে টেস্টে চলে আসছি। আচ্ছা, প্রথমেই কোশ্চেন দিয়েছে, হু গেভ দ্য টাইটেল অফ রানী টু নাগা উমেন লিডার? তোমার আছে যে কোশ্চেনটা বুঝতে পেরেছ? এই যে আমরা চারটে অপশন পাচ্ছি, এই চারটে অপশনের মধ্যে আমরা যেটা একটা পেয়েছি আমরা নাগা তোমার হচ্ছে যে উমেন লিডার, যার নাম হচ্ছে তোমার ওই